স্বাগত। আজকে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মুহিউদ্দিন। বৃষ্টিজনিত জলাবদ্ধতা আর যানজটের কারণে রাজধানী ঢাকা নাগরিক দুর্ভোগ হালে আবার সামনে এসেছে। এর দায় একা নগর প্রশাসন নয়, তবু দুই নগর পিতাকে বেশি বেশি জিজ্ঞাসার মুখে পড়তে হচ্ছে। এর মধ্যে আবার চলে এসেছে ঈদ উল আজহা। কোরবানি পশুর হাট আর বর্জ্য সামলাতে বড় লড়াইয়ের মুখে ঢাকার দুই সিটি কর্পোরেশন। এসব নিয়ে আজকের আমাদের মুখোমুখি মেয়র আনিসুল হক। কথা বলতে স্টুডিওতে আছেন আপনি, আপনাকে স্বাগত জানাব আনিসুল হক। মেয়র হওয়ার পরে প্রথম দেখা আপনার সঙ্গে আমাদের, আপনাকে আবারও সেই জন্য আরেকবার স্বাগত জানাই। চলতি বছরে মে মাসে মেয়র হিসেবে আপনি দায়িত্ব নিয়েছেন, সেপ্টেম্বর মাস শেষের পথে। এই 4-5 মাসের অভিজ্ঞতা কেমন? এই কয় মাসে আপনার অর্জন কি, কোনটি কি বড় ব্যর্থতা বলে মানছেন আপনি? ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আজকে নিয়ে 4 মাস 9 দিন হলো আমাদের দায়িত্ব নেয়ার। জি, কোত্থেকে শুরু করি? আপনি যদি আপনার বড় অর্জনের কথা, কি ভালো কথা দিয়েই শুরু হোক, আমরা ঈদের খুব কাছাকাছি, যে আপনি কোনটিকে বড় অর্জন মানছেন, নাকি অর্জন বলার জন্য 4-5 মাস? আসলে আমার জন্য এটি একটি নতুন অফিস ন্যাচারালি, এবং একটি ভিন্ন ধরনের অফিস, এবং প্রত্যেক দিন নতুন নতুন এক্সপিরিয়েন্স, প্রত্যেক দিন, এভরিডে। সুতরাং অফিস বোঝার একটি ব্যাপার আছে, কাজ বোঝার একটি ব্যাপার আছে। আমার সঙ্গে যে এলাকায়, সেখানে 48 জন মানুষ আছেন আমার প্রতিনিধি, যাদের সঙ্গে কমিউনিকেট করার অনেক ব্যাপার আছে। সেটি মোটামুটি আমার হয়েছে। কাজ যদি বলতে চান যে কি কাজের খুব সার্থকতা, আমার মনে হয় যদি আমি আস্তে আস্তে আলোচনার মধ্যে যাই, তাহলে দর্শকরা বুঝে নিতে পারবেন যে কোথায় আমি একটু বেশি এগিয়েছি, একটু কম এগিয়েছি। আমি শুধু কৌতূহল বশত জানতে চাইছি যে আপনি যে 48 জন কাউন্সিলর আপনার সঙ্গে কাজ করছে, তাদের সবাইকে কি আপনি দেখলে চিনতে পারেন কিনা? আমি প্রায় সবাইকেই দেখলে চিনতে পারি, এবং মোটামুটি 75 ভাগের নাম আমার মুখস্থ হয়ে গেছে। কিন্তু কে কোন ওয়ার্ডের সেটা এখনো একটু লোকেট করা মুশকিল। কিন্তু আপনি দেখলে বুঝতে পারেন আপনার নামও জানি, 75 ভাগের নাম। আপনি 75 ভাগের নাম জানেন। ওয়ার্ডটা বলা মুশকিল, কিন্তু এরিয়াটা বলতে পারি। উনি মিরপুর, উনি অমুক। আপনি নতুন অফিসে গেছেন বলে সেই প্রশ্ন। আমাদের ঢাকা দক্ষিণে আমরা যে মেয়র পেয়েছি, তিনিও আসলে সক্রিয় রাজনীতির সাথে জড়িত ছিলেন। আপনি আসলে সক্রিয় রাজনীতিবিদ কখনো ছিলেন না। এটি আপনার এই নতুন অফিসে বা রাজনৈতিক কাউন্সিলরদের সাথে টিম ওয়ার্কে কোন রকম বাধা হয়ে দাঁড়াচ্ছে কিনা? আমার মনে হয় না, কারণ আমি যদি নতুন রাজনীতির সঙ্গে সরাসরি সম্পৃক্ত না থাকলেও, মানে ইনডাইরেক্টলি অনেক কম সম্পৃক্ত ছিলাম না। প্রত্যেকের সঙ্গে বন্ধুত্ব আছে। কোনো কিছু হলেই, যেহেতু আরো 2-3টি অর্গানাইজেশনের দায়িত্বে ছিলাম, কোনো কিছু হলেই এক ধরনের সম্পৃক্ততা ছিল। নেতৃবৃন্দকে চিনি, সব দলের লোকজনকে চিনি, রাষ্ট্রীয় প্রশাসন যন্ত্র কিভাবে চলে, এগুলো তো সম্পর্কে একটু ধারণা আছে। সুতরাং আমার জন্য অফিসটি বোঝা এবং এলাকাকে বোঝা, এলাকার কি ধরনের সমস্যা, এগুলো বোঝার জন্য একটু সময়ের প্রয়োজন হচ্ছে। সেটি কোনো বড় সমস্যা। কিন্তু আপনি নির্বাচনী প্রচারণার সময় আপনি বলছিলেন, যেহেতু সরকারি দল বা যেই দল সরকারে আছে, তা সেই দল আপনাকে সমর্থন দিচ্ছে, সেই জন্য সরকারের সহায়তা সিটি কর্পোরেশনের কাজে আপনি গতি আনতে পারবেন। তো যারা সরকারের সহায়তা পাননি, সেই যে কাউন্সিলররা, তারা কি আপনার কোন রকম কোনো বিরাগ ভাজন হচ্ছেন? তারা কাউন্সিলররা সরকারের সমর্থন পাননি, তাদের মোটামুটি একজনকেও আমি চিনি না। তাদেরকে আপনি, কারণ আমি কার সঙ্গে কে সরকারি দলের ছিল, কে বিরোধী দলের ছিল, আমি চিন্তামই না যে কার সঙ্গে করছি। শুধু আমার সঙ্গে আমাদের যিনি আমার প্রধান ছিলেন, কর্নেল ফারুক, উনি যার দিকে তাকিয়ে হাসিয়ে হাত ধরলে সঙ্গে বুঝলাম ইনি বোধহয় আমাদের দলের ছিল। সেভাবেই কাজ করেছি। তবে এখন চিনে গেছি। বিরোধীর সঙ্গে ওভাবে আমার পরিচয় হয়নি, হবার সুযোগও হয়নি। কিছু কিছু হয়েছে, যারা হেরে গেছেন সরকারি দলে থাকতে। যেসব ওয়ার্ড কাউন্সিলররা আছেন যারা সরকারি দলের সমর্থক নন, তারা কি আপনার কাছ থেকে কোনো বিমাতা বা বিপিতাসুলভ আচরণ পাচ্ছেন কিনা? আমার মনে হয় না। জামাতের 2 জন আছেন, সরকারের এক ধরনের নীতি আছে যে যেসব জায়গাগুলোতে সরকার জামাতকে, এটা গোপন করার কিছু নেই, নীতিগতভাবে যে জায়গাগুলোকে সমর্থন করে না, 2 জন মহিলা প্রতিনিধি আছেন জামাতের, সেই জায়গাগুলোতে আমার মনে হয় যে একটু রয়ে শুয়ে কাজ করতে হয়। আপনার কাছে একসময় ঈদ ছিল আনন্দ মেলা উপস্থাপনা, মেয়র হিসেবে এটাই প্রথম কোরবানির ঈদ। যে এবার একটি নতুন বিষয় আপনারা ইন্ট্রোডিউস করছেন, যে কোরবানির যেখানে হবে সেই জায়গাগুলি আপনারা নির্ধারণ করে দিচ্ছেন। 200টির বেশি জায়গা ঢাকা উত্তরে নির্ধারণ করে দেওয়া হয়েছে। এই পশুর হাট আর বর্জ্য সামলানোর যে লড়াই, সে লড়াই আসলে আপনি কিরকম উপভোগ করছেন? 2006 সালে আমি একটা ঈদের আনন্দ মেলা করেছিলাম। তো ওর মধ্যে আমার প্রধান চরিত্র ছিল একটি গরু।
সেই গরুকে নিয়েই মানে পথযাত্রা, গরু কথা বলছে, গরু যোগ করছে, ঈদের আনন্দ মেলা ছিল। তো এবার ঈদ একেবারেই আমার জন্য একটি ভিন্ন ধরনের পরিবেশ নিয়ে এসছে, কারণ এত বড় একটি অনুষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠান, এর মধ্যে আমরা ঠিক করেছি, মাননীয় প্রধানমন্ত্রীর ইচ্ছা ছিল অনেক দিন থেকে যে এই কোরবানিগুলোকে একটু শৃঙ্খলার মধ্যে আনা যায় কিনা। শৃঙ্খলা বলতে একটি জায়গায় যদি আনা যায় তাহলে পরিষ্কার পরিচ্ছন্নতা ভালো থাকে, গন্ধ টন্ধ ইত্যাদি কম হয়, ক্লিন ভালো করে করা যায়। এই কারণে আমরা প্রায় 279টি এলাকা, মাঠ, ক্লোজড রোড এরকম আমরা নির্বাচিত মানে সিলেক্ট করেছি। কিন্তু গত দুদিন যে বৃষ্টি হচ্ছে এবং আগামীকালও বিশেষ করে আজকের বৃষ্টিতে আমার মনে হয় যে ম্যাক্সিমাম মাঠ নষ্ট হয়ে যাচ্ছে। আমরা চেষ্টা করছি বালু দিতে, আবার বালু দিলে এমন একটি অবস্থা হয় যে ওখানে কোরবানি করা মুশকিল হবে। সুতরাং এই প্রচেষ্টাটি কতটুকু মানে আমরা খুব ভালো ফল এর থেকে পাবো এখনো বলতে পারি না। যদি কালকে খুব ভালো রোদ হয় তবে হয়তো অনেকেই সে জায়গায় কোরবানি করতে পারবেন। অনেক জায়গায় ঢাকা সিটির সব পশুর হাটের ইজারাদার আওয়ামী লীগ, যুবলীগ নয়তো ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত কেউ না কেউ, এরকম একটি কথা আমরা প্রায় শুনি। বিষয়টি কি কাকতালীয় নাকি নাকি তাদেরই দেয়া হয় এই প্রক্রিয়াটি, সিটির হাট ইজারা দেওয়ার প্রক্রিয়াটি? বিষয়টি এটা অস্বীকার করার স্কোপ নেই, কিন্তু এখানে টেন্ডার হয়। 4বার টেন্ডার করেছি এবার, 4 টাইমস। এটা কি এরকম হয় যে টেন্ডার জমা দিতেই পারে না বিরোধীরা কেউ? একেবারে হয় না সেটাও আমি বলবো না, তবে আগের থেকে আমি মনে করি শৃঙ্খলা একটু এসছে এবং আমরাও একটু কঠিন ছিলাম। 4বার করার পরেও কাউকে আমরা দেইনি, কারণ আমরা দেখেছি যে এক ধরনের গিল্ড তৈরি হয়েছে এবং লো অফার করার চেষ্টা করছে। বাদ দিয়ে দিয়েছি দুজনকে, দুটো এলাকায় বাদ দিয়ে দিয়েছি। তারপরে 4th বারে একজনকে বলেছি যে যদি অফার বেশি না হয় বাদ দিয়ে দিব, অফার বেশি হয়েছে। আরেকটি জায়গা নতুন করে ঠিক করেছি 2 দিনের মধ্যে। সেইভাবে আমরা চেষ্টা করেছি ব্যালেন্স করতে। একদম প্রথম বছরেই সব হয়ে যাবে। আমরা বড় বড় জায়গা দিয়েছি, শহরের বাইরে জায়গা দিয়েছি, শহরের ভেতরে কিন্তু এবার কম। শুধু এই যে উত্তরাতে একটি জায়গাতে আমাদের উপায় ছিল। আনিস ভাই, আপনি ইজারাগুলি দেওয়ার আগে কি আপনি একটি লক্ষ্য ঠিক করেছিলেন যে এবার পশুর হাট ইজারা দিয়ে আপনি সিটি কর্পোরেশনের জন্য এত টাকা আয় করতে চান? সেই লক্ষ্য কি আপনি না, সেই লক্ষ্য হয়নি। আমার মনে হয় যে 2-3 কোটি টাকা কম হবে। আপনি কত লক্ষ্যমাত্রা স্থির করেছিলেন, কত পেয়েছেন আপনার কি মনে আছে? বোধহয় আমি এক্স্যাক্টলি আপনাকে বলতে পারবো না, বোধহয় আমরা 9 কোটি টাকার মতো করেছিলাম। 6-7 কোটি টাকা, 6-7 কোটি টাকা আপনার হয়েছে। আমরা উত্তরার নামে মাত্র রাজুকের একটি খালি জায়গায় পশুর হাটের ইজারা দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এই হাট মূলত রাস্তা ও ফুটপাত দখল করে বসেছে। সত্যি কথা, এই ধরনের পশু হাট ইজারা দেওয়ার কারণ কি? আমরা এর আগে অনেক কয়টি শহরের মধ্যে দিয়েছিলাম। হ্যাঁ, যেমন কাকুলিতে দিয়েছিলাম, উত্তরাতে একটা আছে ওখানে দিয়েছিলাম, মিরপুরে দিয়েছিলাম। এবার সব আমরা শহর থেকে বের করে দিয়েছি। কিন্তু এই একটি জায়গা আমরা আমাদের যে পাশে উত্তরার যে হরিরামপুর ইউনিয়ন আছে সেখানে দিয়েছিলাম আমরা রাস্তা থেকে বের করে নিয়ে। কিন্তু ওটি নিয়ে কেস হয়েছে, কোর্ট কেস হয়েছে, একজনের জাজমেন্ট হয়েছে। আমাদের হাতে সময় খুব কম ছিল, কারণ ওটা ওই কেসকে অ্যাভয়েড করে আমাদের দেওয়ার আমাদের পক্ষে সম্ভব ছিল না। সেজন্য মানুষের দিকে তাকিয়ে চাঁদা মানে কত টাকা পেলাম সেই জন্য না, ওটা যদি আমরা না দিতাম তাহলে কিন্তু মানুষের কষ্ট হতো। কারণ যে জায়গায় আমরা দিতে চেয়েছি, হাইকোর্টের রায়ে হরিরামপুরের যারা আছেন তাদের সঙ্গে এক ধরনের মানে অসমঝোতা হওয়ার কারণে এই হাটটি দিতে হয়েছে। তবে আমরা চেষ্টা করছি ওই জায়গাটি আমরাও মনে করি যে জায়গাটিতে ডিস্টার্ব হচ্ছে আশেপাশের লোকজনের। উত্তর 11, 12, 13 নম্বর সেক্টরে যারা আছেন তারা মেয়র আনিসুল হকের কাছে কোন রকম অভিযোগ জানাচ্ছেন কিনা এই হাটটির ব্যাপারে? জানাচ্ছেন, কিন্তু এটা আপনি কি বলে? আমরা এটুকু বলতে চাই, যদি আমরা ওখানে না দিতাম, হ্যাঁ দিতে চেয়েও পারিনি, ওনাদের পেছনেই কিন্তু হরিরামপুরে আরেকটি হচ্ছে, কিন্তু ওই জায়গাটিতে আমরা দিতে চেয়েও পারিনি কোর্টের আদেশের জন্য। আমাদের করার বিশেষ কিছু ছিল না, তবে ওনাদের অনেক কষ্ট হতো। এখন যে কষ্টটি আশেপাশের 200 পরিবারে হচ্ছে বা 500 পরিবারে হচ্ছে, ওই এলাকায় যত মানুষ বাস করেন তাদের অনেক বেশি কষ্ট হতো গড়ি কিনতে। তো সেদিক থেকে তাকিয়ে পুলিশও খুব টাইট, যে পুলিশ কোনোভাবেই রাস্তায় দাঁড়াতে দেবে না। কিন্তু হচ্ছে না, আমি এটা বলতে পারবো। আনিস ভাই, আমি একটু আবার পুরনো প্রশ্নটা ফিরে আসতে, আমাদের একজন দর্শক জানতে চাইছেন যে আপনি ঢাকা উত্তরে যে কয়টি জায়গা নির্ধারণ করে দিয়েছেন, আমার এক্স্যাক্টলি মনে নেই 200 কোটি জায়গার কথা জানি বলছেন যে 279টি জায়গা, 279টি জায়গা কোরবানি করার জন্য। আপনার কাছে আমরা একটু মেয়র আনিসুল হকের বাইরে নাগরিক আনিসুল হকের কাছে যদি জানতে চাই, 279টি জায়গা যতগুলি পশু কোরবানি হবে তাতে সময় ধরে আপনি কি একটি অঙ্ক কষে দেখেছেন যে তাতে কি? আমরা
নিশ্চিত যে 279টি জায়গায় এদেশে প্রায় 2 থেকে আর এই আমার কনস্টিটিউয়েন্সিতে 2.5 লক্ষ 2.5 লক্ষ কোরবানি হবে। ঢাকা উত্তরে 2.5 লক্ষ কোরবানি হবে। কত কিনবে সেটা বলা মুশকিল, এটা ইম্পসিবল এই এতগুলো জায়গায় করা, ইম্পসিবল। আচ্ছা, আমরা মনে করি যে হয়তো এক একটি জায়গায় 500-600 হলেও অনেক, কিন্তু এটা আমাদের প্রথম বছর ছিল। আমরা জানি না কত লোক যাবেন। এর মধ্যে আমাদের ধর্মে বিশ্বাসী একটি দল, তারা অনেক তাদের অবজারভেশন ছিল, আমরা তাদের সঙ্গে বসেছি, হেফাজতে ইসলাম, আমি তাদের সঙ্গে বসেছি, তারা বলছেন যে এটা অসুবিধা হবে ইত্যাদিও ছিল এর মধ্যে, যেটা হয়তো আমরা প্রকাশ করিনি। তারা কনভিন্সড হয়েছেন আমাদের সঙ্গে। সুতরাং এখানে অঙ্ক করার কিছু নেই কিন্তু, কারণ আমি নিজেই জানি যে এই জায়গাটিতে সব লোক আসতে পারবে না, আর আমরাও সমস্ত ফ্যাসিলিটি তৈরি করতে পারিনি, বিকজ আমরা জানি না যে কত লোক আসবে। আমরা মনে করি যে আশেপাশের যারা আছেন তারা হয়তো আসবেন। যারা ওখানে আসবেন তাদের ক্ষেত্রেও আসলে কে আগে গরু কুরবানি করবেন, কে পরে করবেন, সেটার ক্ষেত্রে এটা প্রশ্নের জন্য প্রশ্ন আসলে। না না, সেটা যিনি আগে আসবেন তিনি আগে করবেন, যিনি পরে আসবেন 5-6 জন দাঁড়িয়ে থাকবেন। মানে সেদিনে কোনো ধরনের কোন্দল বা সৃষ্টি হবে কিনা এটা পরশুর আগে তো বলতে পারবো না। আমরা যেটা করার চেষ্টা করছি সেটা হলো যে আমরা কোথাও 2 জন, কোথাও কোনো 1 জন ইমাম দেওয়ার চেষ্টা করছি, 2-3-4 জন কসাই দেবার চেষ্টা করছি। এটা একদম নতুন একটা ভেঞ্চার, এবং আমরা প্রায় শুনছি যে এখন ডিএনসিসি তো কে যাবেন, কে কিভাবে আসবেন এগুলো করতে পারবে না। আমরা যে কমিটিগুলো বিভিন্ন রকমের আপনার কাউন্সিলরদের নেতৃত্বে কমিটি করে দিয়েছেন, অনেক কমিটি হয়েছে, এবং কমিটিগুলিতে লোকজন সাড়া দিচ্ছে। নাগরিকরা কি বলছেন যে এই ব্যাপারে? আমাদের ধারণা, যারা এইভাবে কথা বলছেন তাদের ধারণা যে তারা আশেপাশের লোকজন বেশি পাবেন, দূরের লোকজন খুব বেশি পাবেন না, আশেপাশের লোকজন সে ব্যাপারে করবেন। আরো একটি বিষয় এইটার সাথে সম্পর্কিত, কোরবানির সাথে অবশ্য সম্পর্কিত না, সেটা হচ্ছে যে বাজারে আমরা যে সাধারণ অবস্থা যে বাজার দেখি, সেই বাজারে সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় যে মাংসের ব্যবস্থাটা হওয়ার কথা, মানে কসাই এবং ডাক্তার, রোগ প্রতিরোধ এগুলি দেখার কথা, সেগুলির অবস্থা খুবই খারাপ ছিল। আপনি কি এগুলি একটু উন্নত? আমি বলবো না যে এগুলো খুব বেশি ভালো হয়েছে, কারণ চট করে একটি পুরো শিফট সম্ভব না কখনোই কোনো কিছুতে। তবে আমি এটুকু বলবো যে আমাদের যারা আনিক আছেন তাদেরকে আমরা অনেক বসিয়েছি, কথা বলেছি, বুঝিয়েছি, হ্যাঁ, এবং যারা আমাদের কাউন্সিলর আছেন, যারা আমাদের ইন্সপেক্টররা আছেন, যারা হেলথ সার্ভিসের ইন্সপেক্টররা আছেন, সবাই এক ধরনের অ্যালার্ট। কতটুকু এটা চেঞ্জ হবে 2-4 দিন পর হয়তো বলতে পারবো, তবে এটি একটি সমস্যা, এটিও একটি সমস্যা। জনাব আনিসুল হক, আমরা একটা বিরতি নিচ্ছি। বিরতির আগে আমাদের দর্শক একজন, যিনি একদম আপনাকে উদ্দেশ্য করে একটি পরামর্শ দিয়েছেন, পরামর্শটি আপনার অনুমতি নিয়ে আপনাকে শোনা দিচ্ছি। নাম জেড আলম। উনি বলছেন, ডিয়ার মিস্টার মেয়র, please don't get into the pocket of bureaucracy if you want to serve people and ensure good governance. আমরা একটু শুনতে চাইবো যে ব্যুরোক্রেসির পকেটে না যাওয়ার জন্য তিনি আপনাকে, আমি জানি না এটা কি মিন করছেন উনি হয়তো মিন করেছেন যে আপনি হয়তো ব্যুরোক্রেসির কথাই সব সিদ্ধান্ত নেবেন কিনা, নাকি আপনি স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারছেন। অনেকগুলো, এটা আমার জন্য নতুন প্রতিষ্ঠান না, রাইট, অনেকগুলো প্রতিষ্ঠান আমার জীবনে চালিয়েছি, মানে দায়িত্ব পেয়েছি, লোকাল, ইন্টারন্যাশনাল। আমার তো এক ধরনের চুল তো পেকেছে, সুতরাং এই চুল পাকার সঙ্গে ব্যুরোক্রেসির সঙ্গেই আস্তে আস্তে করে চুল পেকেছে। আমি সাবধান। আমরা বিরতির পর ফিরে এসে আপনার কাছে যেটি জানতে চাইবো, যে প্রশ্নের সম্মুখীন আপনাকে আসলে মেয়র হওয়ার পরে যত সবচেয়ে বেশি যেখানে হতে হয়েছে, সেটি হচ্ছে ঢাকা সরকারি খাস জমি, সরকারি খাল, নালা, জলাধার, রাস্তা, ফুটপাত, বৈধ অবৈধ বরাদ্দ নিয়ে মার্কেট সহ নানা স্থাপনা তৈরি হচ্ছে। বর্জ্য ব্যবস্থাপনা, মিনি ট্রান্সফার স্টেশন বা সেকেন্ডারি স্টেশন করার জন্য জায়গা গত 2 দশক ধরে ঢাকা সিটি কর্পোরেশন পাচ্ছে না। এর কারণ কি বলে আপনি মনে করেন? আমরা একটা বিরতি নিয়ে আসছি, আপনার কাছ থেকে এটির উত্তর শুনবো। আজকের বাংলাদেশ ফিরে এলাম আজকের বাংলাদেশে। জনাব আনিসুল হক, বিরতির আগে আপনাকে জানতে চাইছিলাম যে বর্জ্য ব্যবস্থাপনা, মিনি ট্রান্সফার স্টেশন আপনি এখনো করার জন্য জায়গা পাচ্ছেন না, গত 2 দশক ধরে আসলে সিটি কর্পোরেশন পাচ্ছে না। আসলে হয়েছে কি, আমি একটা ছোট্ট গল্প বলি। আমরা পরশুদিন প্রায় 300 আর্কিটেক্ট এবং নগরবিদের একটি ছোট্ট অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন আর্কিটেক্ট পলাশ। ওনারা একটা খুব ভালো ম্যাগাজিন বের করেছেন, ডট নামে। তো সেদিন একজন আমাকে এমনি করে, আমি যখন দাঁড়িয়েছি, আমাকে ঝট করে প্রশ্ন করলো যে আমার তো 2.5 ঘন্টা লাগলো আসতে, প্রায় 7 দিয়ে আসলাম। একজন বোন আপনার এখান থেকে আজকে প্রশ্ন করছিল মানে হচ্ছে না কেন কিছু। তো আমি ওনাকে বললাম যে ঠিকই বলেছেন, আপনাদের সবাইকে আমি এখন 1000 কোটি টাকা দেবো, ধরে নিন, বলেন আগামী 3 মাসের মধ্যে আপনারা কিভাবে সমস্ত
ইয়ে উঠে যাবে, কোনো ট্রাফিক জ্যাম থাকবে না, কোনো বর্জ্যের সমস্যা থাকবে না, কোনো জলাবদ্ধ থাকবে না, বলেন। ভার্চুয়ালি আই চ্যালেঞ্জ দেম। এবং ওনারা এক পর্যায়ে উনি বললেন যে প্রশ্নটি করা আমার ভুল হয়েছে, কারণ এর জন্য সময় দরকার। আমার প্রশ্ন করা উচিত ছিল আপনি কি প্ল্যান করছেন, আপনি কিছু করতে পারছেন না, আমি 2.5 ঘন্টায় এসেছি। সুতরাং আমি প্রশ্নটা অন্যভাবে দেখি, যে এই যে আজকে ওনাকেই আমি বলেছিলাম যে আপনি যে বলছেন ঢাকা শহরে ময়লা পরিষ্কার হচ্ছে না, অথবা ঢাকা শহরের এই মানে যানজট হচ্ছে, এর জন্য দায়ী আপনি, অথবা আপনি আপনার নগরবিদ, আপনি আর্কিটেক্ট, আপনি ইঞ্জিনিয়ার, আপনারা কেউ না কেউ দায়ী, আপনাদের পূর্বপুরুষরা দায়ী, তাই না? এই যে এত বড় একটি শহর আপনি যেখানে থাকেন, হ্যাঁ, এই যে গুলশান, আমরা এই নতুন শহর যেটাকে বলি, আজকে যখন তৈরি হয়েছিল 5 লক্ষ লোকের জন্য তৈরি হয়েছিল, এখন হয়তো 25 লক্ষ লোক থাকে। যে আপনার বাড়ি থেকে প্রত্যেক দিন আমরা বর্জ্য নেই, এই বর্জ্যটা কোথায় ফেলবো? কোনো সাবস্টেশন করা হয়নি। আমরা একটা উদ্যোগ নিয়েছি, আমাদের 36টা ওয়ার্ডে 72টা এই মিড ট্রান্সফার স্টেশন করব। তার মধ্যে আমরা 14টা অলরেডি করে ফেলেছি, আর 24টা আমরা করছি। কিন্তু এর বাইরে যে আরো কিছু ছোট ছোট জমি দরকার, সেগুলো আমরা বিভিন্ন ইনস্টিটিউশনের কাছে চেয়েছি, প্রায় প্রত্যেকেই রাজি হয়েছে দেবেন। সুতরাং আমি মনে করি এই বর্জ্যের স্টেশনগুলো আমরা খুব আধুনিকভাবে করছি। আমাদেরকে অনেকে ইঞ্জিনিয়ারিং আর্কিটেক্ট অ্যাসোসিয়েশন থেকে বলছিল যে এটা কি বলে ধানমন্ডিতে একটা করা হয়েছিল, কলাবাগানের কাছে, ওটা কাজ করেনি। তো ওনাদেরকে আমরা আমাদের একটি স্টেশনে নিয়ে গিয়েছিলাম এবং দেখিয়েছিলাম যে আমরা কিভাবে করছি, এই পুলিশ প্লাজার ঠিক সামনে, এবং ওরা কনভিন্স। সুতরাং আমি বলছি আপনাকে শেষে যে এই বর্জ্য শহর থেকে 70% উঠে যাবে ইনশাল্লাহ আগামী বছরের জানুয়ারি ফেব্রুয়ারি। আনিস ভাই, আপনি আপনার নির্বাচনী প্রচারণায় বলেছিলেন যে সমস্যা চিহ্নিত এবার সমাধানের পথে যাত্রা। আপনি 5 মাসে কি সমাধানের পথে যাত্রায় ঠিক ট্র্যাকে আছেন কিনা? আমি বলবো না যে আপনি যাত্রা শেষ করেছেন কিনা, ঠিক ট্র্যাকে আছে কিনা এটার বিচার কিন্তু পরে হবে। দেখেন, পৃথিবীতে সবচাইতে বেশি খরচ করা হয় R&D তে, রিসার্চ এন্ড ডেভেলপমেন্টে, এবং 100টি যদি মানে পরীক্ষা করা হয়, তার মধ্যে হয়তো 50টি হয়। আমরা অনেকগুলো পরীক্ষা করছি। যেমন বর্জ্যের এটাতে আমরা 70টা বানানোর চেষ্টা করছি, 60 থেকে 62টা লোকেট করে ফেলেছি, 14টা বানিয়ে ফেলেছি, আর 24টা বানানোর মধ্যে আছে। আপনি যদি বলেন যানজটের ব্যাপারে আমরা কিন্তু কিছু অলরেডি কিছু আমরা অ্যাকশন নেওয়া শুরু করেছি। একদম জয়দেবপুর থেকে শুরু করে আমরা হাতির ঝিল পর্যন্ত এই রাস্তাটিতে আমরা পরীক্ষা করছি গত 3 মাস থেকে, ক্রসিংগুলো বন্ধ করে দেওয়া যায় কিনা। ক্রসিংগুলোতেই কিন্তু আপনার সমস্ত জট হয়। গুলশান 1 নম্বরে দাঁড়ান, পাশে 500 গাড়ি দাঁড়িয়ে গেল। কিন্তু এই ক্রসিংগুলো আমরা বন্ধ করার জন্য যে রাস্তার যে উইডথ দরকার ইউলুপ করার জন্য, সেটা কিন্তু নেই। আমাদের প্রয়োজন 160 ফিট, সব জায়গায় নেই। আমরা কোথাও হয়তো এমনও জায়গা আছে যেখানে হয়তো রেলওয়ের জায়গা আছে যেখানে 10 ফিট নিতে হবে, কোথাও হয়তো প্রাইভেট জায়গা আছে 10 ফিট নিতে হবে। কাজ করছি তার মানে আনিস ভাই, আমরা কি একটু দেখে নিই যে দর্শকরা আপনাকে কি বলছেন? দর্শকদের মধ্যে একজন তুষার, উনি বলছেন যে ভিআইপি এবং বিত্তশালীরা যে গাড়ি বেশি চালাচ্ছেন, তারা বেশি গাড়ি ব্যবহার করছেন, রাস্তার অনেকে দখল করে, সেই ব্যাপারে আপনার কোন রকম কোনো মতামত আছে কিনা, চিন্তা আছে কিনা? আরেকজন দর্শক তিনি বলছেন যে আপনি নির্বাচনের সময়, রয়্যাল ওনার নাম, আপনি যে নির্বাচনের সময় বাইসাইকেল চালিয়ে দেখিয়েছিলেন, সেরকম বাইসাইকেল চালানোর সুযোগ আরো বাড়িয়ে দিতে আপনার। আমি ব্যাপারটা এইভাবে বলি যে আপনি যদি বলেন আমরা নির্বাচনে অন্তত 100 আমাদের অঙ্গীকার করেছেন, কিন্তু কিছু মেজর অঙ্গীকার আছে, আমরা তার প্রত্যেকটিতে হাত দিয়েছি। আপনি যদি রাস্তার কথা বলেন, এগুলো আমাদের হয়তো এখন দেখা যাচ্ছে না, কখনো কখনো দেখা যাচ্ছে। আমরা যখন অনেকটা ঠিক করে এসেছি যে লুপ করব অনেকগুলো জায়গায়, আপনাদের মিডিয়া নিয়ে আমরা গেছি। আমরা যখন বর্জ্যের কথা ঠিক করেছি, আপনাদের মিডিয়া নিয়ে আমরা গেছি। আমরা যেমন বিলবোর্ড আমরা প্রায় 50% সরিয়ে ফেলেছি, আর 50% আমরা সরিয়ে একটি নীতিমালা করব, সেই নীতিমালার মধ্যে আমরা এই কাজটি করব। জলাবদ্ধতার কথা যদি আপনি বলেন, জলাবদ্ধতার ক্ষেত্রে যে অরাজকতা এবং যে ধরনের জমি দখল, বাড়ি করা, ড্রেন বন্ধ করা, এটা যদি জলাবদ্ধতার সময় আসলে আমরা মানে সাংবাদিকরা বিভিন্ন কিছু দেখতে গিয়ে সবচেয়ে বেশি দেখেছি আসলে সমন্বয়ের অভাব। ওয়াসা বলছে যে ঢাকার মাত্র 20% ড্রেন পরিষ্কার করার দায়িত্ব তাদের, 80% করার দায়িত্ব হচ্ছে সিটি কর্পোরেশনের, এবং সিটি কর্পোরেশন বলছে আরেক রকম কথা। সেইগুলি ব্যাপারটা এরকম যে জল আবদ্ধ, সহজ কথা, জল কোথাও যাচ্ছে না। জলকে যেতে হবে, কোথায় যেতে হবে? তুরাগে যেতে হবে, নদীর পাশে, নদীতে যেতে। কি করে যাবে? যাবে আপনার খালের মধ্যে দিয়ে,
রাস্তার উপর দিয়ে তো জল যাবে যাবে না, না। এই খালের মধ্যে দিয়ে যাবে অথবা আপনার পাইপের মধ্যে দিয়ে যাবে। ঢাকা শহরে আমাদের 1200 কিলোমিটার পাইপ, অর্ধেক পাইপ বন্ধ। কেন বন্ধ? হয় আমি ফেলেছি, না হয় উনি ফেলেছেন, না হয় উনি ফেলছেন, এবং প্রত্যেক দিন ফেলছেন। সম্ভব 3000 লোকের পক্ষে এই প্রতি মাসে 1200 কিলোমিটার Right. 1200 কিলোমিটার পরিষ্কার করা? আপনি দেখেন, আপনি যে খালের কথা বলছেন, এই খাল মিরপুর 14 নম্বরে শুরু হয়েছে, মিরপুর 10 নম্বরে এসে খাল নেই, খালটা উধাও দখল হয়ে গেছে। তো আপনি কি করে করবেন? ফিজিক্যালি আপনি এত হ্যান্ডিক্যাপড, আপনি মেয়র কেন, মেয়রকে বেটে খেয়ে ফেললেও হবে না। সুতরাং আমাদের এবং ওয়াসার, আমরা যে পাইপটা করি সেই পাইপটা বৃষ্টির পানিকে নিয়ে যায়, বা আমরা যে রাস্তার পানি, ওয়াসার যে পাইপটা করে সেটা আমাদের পাইপ থেকে বড় পাইপে করে নিয়ে ফেলে। Right. সুতরাং আমরা নিজেদের মধ্যে হয়তো মারামারি করতে পারি। আপনি আমাকে বলবেন যে একটা জলাশয় কেটে দাও, একটা খাল কেটে দাও, আমাকে দুর্নীতি দমন কমিশন ধরবে। কারণ খালের মালিক হলো আইন মতো ওয়াসার, আপনি এখনই পড়তে পারেন। খালের মালিক হচ্ছে ওয়াসা, খালের মালিক হলো জেলা প্রশাসন, আর ওটার মালিক হলো ওয়াসা, কিন্তু দায়িত্ব মেয়রকে গালাগালি। আমি নিতে রাজি আছি, কারণ আমি তো এই কথা বলে এসেছি যে সমন্বয় করব। হ্যাঁ করবেন, এবং 54টি বা 56টি প্রতিষ্ঠান কার্য বিশেষে এই, হ্যাঁ, এটা সত্যি, এটার ক্ষেত্রে মানে সমন্বয় করা আসলে যদি বলেন, মেয়রের সরাসরি দায়িত্ব হতে পারে বর্জ্য থেকে মুক্তি দেওয়া। হ্যাঁ, সব রাস্তা মেয়রের না, এয়ারপোর্টের রাস্তা মেয়রের না, এই যে আগরগাঁওয়ের রাস্তা একটাও মেয়রের কন্ট্রোলে না, এয়ারপোর্টের যে বাতি দেখবেন একটাও মেয়র লাগাতে পারবে না। ঠিক আছে? সুতরাং কিন্তু দায়িত্ব নিয়েছি যখন 5 বছর, এই সমন্বয়টা আমরা করব, এবং প্রত্যেকটি বড় কাজে আমরা হাত দিয়েছি। আপনার কাছে প্রচুর দর্শক লিখছেন, সেজন্য আমার আসলে মানে দর্শকদের কথাও, একজন দর্শক শিমু, উনি আপনাকে অনেক ধন্যবাদ জানিয়েছেন, বলেছেন যে আপনি অনেক ভালো কাজ করছেন। শুভ একজন দর্শক, উনি বলছেন যে আপনি, উনি খুব আশা করছেন যে আপনি এইবারের ঈদে অন্ততপক্ষে সেই বর্জ্য ব্যবস্থাপনা আপনি আরেকটু আমরা বলেছি যে 48 ঘন্টার মধ্যে সাফ করব, তবে সবাইকে বলছি যে 30 ঘন্টার মধ্যে সাফ করার চেষ্টা করুন নিজেদের লোকদের। আর সোলাইমান সাহেব উনি বলছেন যে ইলেকশন আগে যেভাবে প্রতিটি এলাকায় গিয়ে আপনি আসলে মানুষের কথা শুনে এসেছেন, সমস্যা চিহ্নিত করার কথা বলে এসেছেন, সমাধান করার ক্ষেত্রে সেটাতে আপনি সেরকম যাবেন কিনা সেটি সোলাইমান সাহেব আসলে অনেকেই বলছেন, আমি একটু আলাদা করে বললাম। হ্যাঁ, আমি 29টি ইয়েতে ভিজিট করেছি এ পর্যন্ত। আমি আজকে থেকে 10 দিন আগে 5000 মানুষকে নিয়ে মিরপুরে, আপনারা গিয়েছেন, ক্লিনিং এর একটি উদ্যোগ নিয়েছি। বলতে হবে ক্লিন করতে হবে, আমাদের ক্লিনার ছিলেন 3500। আমি গত 4 দিন আগে প্রথম আবার নতুন করে সাধারণ মানুষের সঙ্গে কথা বলার জন্য আমাদের নতুন মিটিং শুরু করেছি। কৌতূহলী মন জানতে চায় যে আপনি 29টিতে গিয়েছিলেন, নির্বাচনের আগে আপনি আসলে কটি ইয়েতে গিয়েছিলেন? আমরা দেখতে, আমি নির্বাচনের পরে 29টিতে গিয়েছি। নির্বাচনের আগে কতটিতে গিয়েছিলেন আমি বলতে পারবো না। 100টিতে? আমার আছে 36টি ইউনিট। ও আচ্ছা, আছে 36টি ওয়ার্ড। ওকে, সুতরাং আমি 29টিতে কখন গেছি? যখন অনেক বৃষ্টি হচ্ছিল তখন গেছি। আর এখন আমরা অনেক চেষ্টা করছি, আমরা অনেক ভলান্টিয়ার নিচ্ছি, আমরা স্কুলে স্কুলে যাব, কলেজে কলেজে যাব, দোকানদার সমিতিদের ডাকছি। মানে হয় কি, আপনাকে যদি আমি বলি কি করে ক্লিন করবেন, আমি ক্লিন করে গেলাম, সকালবেলা দোকানদার আবার ওখানে ফেললো, তো সারা দিন তো ওইখানে পড়ে আছে। কতবার ক্লিন করবেন? কতবার ক্লিন? আমরা চেষ্টা করছি, কিছু আইনের মাধ্যমে আনার চেষ্টা করছি। আপনাকে আরেকটি বিষয়ে আপনি একদম প্রায় জিহাদ ঘোষণা করেছিলেন, সেটা হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে। আমাদের দর্শকরা কিন্তু জানাচ্ছেন ট্রেড লাইসেন্স নিতে গেলে এখনো ঘুষ দিতে হচ্ছে, স্পেসিফিক কতগুলি এলাকার কথা বলেও জিজ্ঞেস করছেন, সেজন্য আমি আর এলাকার নামগুলি বলছি না। আমি অস্বীকার করছি না, আমি অস্বীকার করছি না দুর্নীতি। আমি আসার সঙ্গে সঙ্গে এত ফু দিয়ে দুর্নীতি দূর করা সম্ভব না, সিস্টেমে দুর্নীতি দূর করা সম্ভব। আমি বলতে পারি, যে দর্শকই আজকে আছেন, আপনারা আমাদের যে কোনো এলাকায় যান এবং যে দেখেন যে মাইন্ডসেট চেঞ্জ হচ্ছে কিনা। যেখানে লোক 12টায় অফিসে যেত না, 1টায় অফিসে যেত না, আজকে প্রতিটি কর্মচারী, মোটামুটি ভাবে 90% কর্মচারী 9:15টার সময় ঢোকার জন্য একটি প্রতিযোগিতা হয়। আমি এক ধরনের আইনই করেছি বলতে পারেন, একটি ফাইল 3 দিনের জায়গায় যদি 4 দিন রাখা হয়, তাহলে কেন 4 দিন হলো, কয়েকটা ডিপার্টমেন্ট ছাড়া ইভ্যালুয়েশন করে যারা, কেন 4 দিন হলো সেখানে ফাইলে সই করে জানাতে হবে। এক ধরনের সিস্টেম আমরা করার চেষ্টা করছি। আর রাজুকের কয়েকদিন আগে একটি যে সভায় আমি দেখলাম যে রাজুকের ডিটেইলড এরিয়া যে প্ল্যান আছে, সেই প্ল্যানের সাথে আপনি অনেক প্রকটভাবে দ্বিমত পোষণ করছিলেন, তার কারণ কি একটু আবার দ্বিমত পোষণ করছি একটি কারণে, যে ধরেন কবে 90 সালে টালে বোধহয় আমাদের প্রথম এই ড্যাপ হয়েছে। আইনে আছে প্রতি 5 বছর পর পর আপনাকে এটা রিভিউ করতে হবে। এই এত বছর গেল, একবারও রিভিউ হয়নি। তো যেই ড্যাপ রিভিউ হয়নি, সেখানে আবার আপনি নতুন করে কি করছেন? নাম্বার 1, ঠিক আছে, এই রিভিউ না হওয়ার কারণে কি হয়েছে,
এলাকায় যারা আছে, গত আপনি দেখেন বোধহয় 2000 সালে টালে হবে, এলাকায় মারামারি হয়েছিল, মনে আছে, গোলাগুলি হয়েছিল। তার কারণ কি? আপনি ড্যাপ রিভিউ করেননি, ওই এলাকায় কে পারমিশন দিবে আপনি করেননি, ওই এলাকার লোক হয় নিজেরা তুলে ফেলেছে বাড়ি, না হয় খাল দখল করে ফেলেছে, না হয় লোকাল অথরিটির অ্যাপ্রুভাল নিয়ে বাড়ি তুলেছে। কিন্তু আজকে আপনি যেটা করছেন সেখানেও আপনার কোনো টার্গেট পয়েন্ট নেই। আপনি সবাইকে নিয়ে একটি ড্যাপ আবার রচনা করলেন, কিন্তু বললেন না যে এটা কবে থেকে এক্সিকিউটেড হবে এবং এক্সিকিউটেড না হলে কি হবে। এরকম অনেকগুলো মানে অসঙ্গতি আমরা পেয়েছিলাম সেদিন। সেজন্য সবাই মিলে একটু নগর বিশ্বক, আমরা এই প্রশ্নটি করে আমরা একটু বিরতি দিতে চাই। প্রশ্নটি আপনাকে একটু শুনিয়ে রাখছি, সেটা হচ্ছে নগর বিশ্বক সাবেক মেয়ররা বেশিরভাগ সময় যে বিকেন্দ্রীকরণের কথা বলছেন, যে কেন্দ্রের হাতে না থেকে স্থানীয় সরকার নাগরিক সেবা বাড়াতে এটি খুব দরকার, সমন্বয়হীনতার জন্য এটি খুব দরকার। নগর সরকার প্রতিষ্ঠার কথাও কেউ কেউ বলছেন। কিন্তু গত সোমবার, মানে আমি যদি গত সোমবারের কথাই বলি, প্রধানমন্ত্রীর সাথে দেখা করে আপনি সহ অন্য মেয়ররাও প্রধানমন্ত্রীর নেতৃত্বে ঢাকার জন্য টাস্ক ফোর্স গঠনের প্রস্তাব দিয়েছেন। গত সোমবার, মানে আমি যদি গত সোমবারের কথাই বলি, প্রধানমন্ত্রীর সাথে দেখা করে আপনি সহ অন্য মেয়ররাও প্রধানমন্ত্রীর নেতৃত্বে ঢাকার জন্য টাস্ক ফোর্স গঠনের প্রস্তাব দিয়েছেন। এটি কি উল্টো পথে হাঁটা হলো না? মানে প্রধানমন্ত্রী তো অন্য অনেক বিষয় নিয়ে আসলে ব্যস্ত আছেন, এটির পক্ষে কি যুক্তি আছে সেটি আমাদেরকে একটু জানাবেন। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি, জনাব আনিসুল হক আপনার কাছে। আজকের বাংলাদেশ ফিরে এলাম আজকের বাংলাদেশে, জনাব আনিসুল হক। আমরা বিরতির সময় অনেকগুলি গল্প শুনছিলাম, সেই গল্প আসলে শুনবো পরে। নগর সরকার এবং প্রধানমন্ত্রীর সাথে দেখা করে একটি টাস্ক ফোর্স গঠনের প্রস্তাব। হ্যাঁ, হয়েছে কি, আমার এক্সপিরিয়েন্স তো আসলে খুব কম, কিন্তু আমি যে বলেছি যে আমরা যদি আইন মতো করতে চাই তাহলে আমাদের হাতে কিন্তু খুব বেশি ক্ষমতা নেই, কিন্তু আমরা কিন্তু লোকজনের কাছে বলেছি যে আমরা কাজ করব, এবং কাজ করব বলে আমরা কিন্তু সমস্ত অর্গানাইজেশনের কাজ করছি। ট্রাফিকের উপর আমরা করেছি, ট্রাফিক কিন্তু সরাসরি আমার নয়, আমরা পরশুদিনই ট্রাফিকের উপরে করেছি, আমরা জলাবদ্ধতার উপর দক্ষিণ করেছে। এমনি প্রত্যেকটি জায়গায় আমরা কিন্তু আমাদের যা এই যে বলে না যে হাত দেওয়ার আমরা চেষ্টা করছি। যেমন পার্ক আমার না, কিন্তু পার্ক নিতে যাচ্ছি ডিআইটির কাছে, যেন পার্ক আমরা করতে পারি, ভালো জায়গার পার্কগুলো। তেমনিভাবে এই যে একটি কথা উঠেছে যে 56টি অর্গানাইজেশন, এটা সত্যি। ওয়াসা আলাদা, যে প্রত্যেকটি পুলিশ আলাদা, প্রত্যেকটি আমাকে ওয়াসার কোনো কাজ করতে গেলে ওয়াসার লোককে দাওয়াত করতে হয়, যদি আমাকে কাউকে উচ্ছেদ করতে হয় পুলিশের লোককে দাওয়াত করতে হয়। সবাই বলছেন, বিশেষ করে দক্ষিণ সিটি কর্পোরেশনের সময় তো মেয়র যে অনুষ্ঠানটি করেছিলেন, সেমিনারটি, সেখানে কথা এসছে যে একটি টাস্ক ফোর্স করলে ভালো হয়। এই যে নগর সরকার, এটা শুনতে সরকারের মধ্যে সরকার মনে হয়। আমার ব্যক্তিগত অভিমত, এই অবস্থানে, রাজনীতির এই অবস্থানে নগর সরকার খুব সাকসেসফুল হবে না। সেজন্যে সবাইকে নিয়ে যেন একটা মাস্টার প্ল্যান বলে না, যেরকম ড্যাপ প্ল্যানের মতো, আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছি আপনি যদি 3 মাসেও একবার বসেন আর আমরা যদি আমাদের কথাগুলো বলি, তাহলে সবার মধ্যে একটা অ্যালার্টনেস থাকে যে না, আবার তো 3 মাস পরে যেতে হবে। আমি ডাকলে হয়তো 4 জন আসলেন, ডাকলাম চেয়ারম্যানকে, হয়তো আসলেন নিচের একজন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী যদি ওই জায়গাটিতে বসেন তাহলে ওই হেডকে যে এই করতে হবে, তখন আমাদের ভয়েস আরো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নীতিগতভাবে সম্মতি দিয়েছে, আমার মনে হয় এটা করা সম্ভব হবে। আপনাকে উদ্ধৃত করবো আমি বেশ পরের কয়েকটি কোশ্চেনে। গত রোববারে গোল টেবিল বৈঠকে আপনি বলেছেন যে সবাই বলেন ফুটপাত থেকে হকার তুলে দেন, রাস্তা দখল মুক্ত করেন, কিন্তু এটা তত সহজ নয়। তারা টাকা দিয়ে বসেছেন, শক্ত শক্ত হাত এর পেছনে আছে। এই শক্ত হাত কি সিটি কর্পোরেশনের কাউন্সিলর, নাকি তার চেয়েও শক্ত হাত পাশে যদি আমি একটু বলি যে পলিটিক্যাল প্রেসার আপনার উপরে কিরকম আছে? আপনি নিজে শক্ত হাতের কথা বলছেন। আপনি এই একজন সরকারি কর্মচারী, আমি এখন এরকম কঠিন কঠিন প্রশ্ন করছেন, সব প্রশ্নের উত্তর দিতে পারবো না। হয়েছে কি, আমাদের সোসাইটি যা হচ্ছে এটা তো আর 5 মাসে আর 6 মাসে আর 1 বছরে চেঞ্জ হয়ে যাবে না। শক্ত হাত, এটা সত্যি যে এলাকায় অনেক ধরনের শক্তিশালী লোক থাকেন এবং তাদেরই প্রচ্ছন্ন প্রচ্ছায় এই রাস্তার উপরে বসে, অনেক জায়গাতেই রাস্তার উপরে বসে বাজার দখল হয়, এটা হয়ে আসছে। এবং এখানে প্রধানমন্ত্রীরও এক ধরনের দৃঢ় ডিরেকশন আছে, এখন দৃঢ় ডিরেকশন আছে। যেমন আমরা এই আপনি ফুটপাতের কথা বললেন, ফুটপাতে যে আছে তারও কিন্তু একটা পরিবার আছে। ঢাকাকে বলা হয় একটি আমাদের নাকি পৃথিবীর দ্বিতীয় সবচেয়ে খারাপ শহর একটি। আমি এটা বিশ্বাস করি না। আমার অনেকগুলো আর্গুমেন্ট আছে যেখানে আমি বলতে পারি যে ঢাকা একটি অন্যতম ভালো নগরী
কিন্তু সেটি মানে বাস করার জন্য, না হলে আপনি আমি বাস করতাম না। Right. তো সেটি আমি বলতে পারবো আলাদা করে। কিন্তু আপনার এই ডিরেকশন যে আমরা রাস্তার উপর রাখবো না, আমরা প্ল্যান করছি যে আমরা মার্কেট করতে পারি কিনা ওদের জন্য, এই আমরা শক্ত প্ল্যান হাতগুলি, করছি। এই শক্ত হাতগুলি আপনাকে কতটা যন্ত্রণা দিচ্ছে, পলিটিক্যাল এই শক্ত প্রেসারই বা আপনি কতটা হাতগুলো কাবু? আমি এখনো সবাইকে চিনি না, কিন্তু আমি আমার, যেমন আমি যদি বলি যে আমার একজন কাউন্সিলরকে, আরেকজন এসে বলবেন সত্যি হোক মিথ্যা হোক, একটা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা তো থাকে, সত্যি হোক মিথ্যা হোক, উনি আবার ওর এগেনস্টে বলবেন। 1 বছর সময়ের মধ্যে আমি বুঝতে পারবো। তবে কাউন্সিলররা আমার সঙ্গে খুব কমিটেড যে ওনারা কাজ করবেন এবং ঢাকার আঞ্চলিক ভাষায় যদি নিরপেক্ষভাবে। আপনাকে জিজ্ঞেস করি, আপনাকে ফাপড় দিচ্ছে কেউ? এটা এইভাবে উত্তর দিই, আমি পলিটিক্যালি আমি আসলেই খুব ইনফ্লুয়েসড হচ্ছি না। একাট্টি ঘটনা কেউ যে আসছেন না তা না, কিন্তু যেভাবে বলে যে পলিটিক্যালি খুবই ইনফ্লুয়েন্স করা হয়, এটা করা হয় ওটা করা হয়, সেভাবে বলতে গেলে 99% আমি বলতে পারি যে না, কেউ আমাকে সেভাবে ইনফ্লুয়েন্স, তাহলে আমি কিন্তু বিলবোর্ড তুলতে পারতাম না। আচ্ছা। তবে একদম হয় না তা না, একটা গল্প বলি। জি। একজন এসছেন সেরকম, আমরা এই মিড সামার স্টেশন না বলি, আমরা ট্রান্সফার স্টেশন করার জন্য আমরা একটি জায়গা উদ্ধার করতে গিয়েছিলাম। তো একজন এরকম মানে বেশ শক্তিমান লোক এসছেন, এসে বলছেন যে দেখেন জায়গাটা আমাদের, আমরা অনেক কাল থেকে এটা, জায়গা আপনার না, জায়গা সিটি কর্পোরেশন, আপনারা হেরেছেন। তো বুঝলাম যে উনি বোঝাতে চাচ্ছেন যে উনি একজন প্রভাবশালী লোক এবং চাইলে যে কারো কাছে উনি যেতে পারবেন। তো আমি ওনার হাতে একটা টেলিফোন নাম্বার লিখে ধরিয়ে দিয়ে বললাম যে দয়া করে একটু ওনাকে বলে রাখবেন, যদি দেখি আপনার জন্য কি করা যায়। 3 মিনিট পরে দেখলাম যে দরজা টরজা ভেঙে উনি ঢুকেছেন, একদম সিকিউরিটি পড়ে গেছে। এসে বলছেন কি করেছেন আপনি, আপনি তো আমাকে শেখ হাসিনার টেলিফোন নাম্বার দিয়ে দিয়েছেন। তো আমি বললাম শেখ হাসিনার নাম্বারই তো আপনাকে দিব, ওনার সঙ্গে কথা বলেন। এখন উনি কি নিচে নেমে টেলিফোন করে হ্যাঁ হুঁ শুনেছেন কিনা, ওনার কাছে ওই নাম্বার থাকার কথা। তো এটা আমি অনেককে বলি যে আমার কাছে যদি কেউ এরকম আসেন, আমার একমাত্র ওনাকে আমার সব রিপোর্ট করতে হয়, তো ওনার কাছ থেকে একটু ক্লিয়ারেন্স নিয়ে আসলে সুবিধা হবে কাজ করতে। আনিস ভাই, আমরা আবার একটা বিরতি নিচ্ছি। বিরতির পর যখন ফিরে আসবো তখন আপনার আরেকটি উদ্ধৃতি নিয়ে কথা বলবো, যে বর্তমান ওই ঢাকা শহরের উদ্ধৃতি আমি অবস্থা, এখনো বলতে পারিনি, এক ধরনের, জি বলেন। বর্তমান ঢাকা শহরের অবস্থা, হাসপাতালে আইসিইউতে থাকা রোগীর মতো। এর ডাক্তার হচ্ছেন মেয়র, যিনি কখন ডাক্তারি পড়েননি, কিন্তু রোগীকে বাঁচাতে হবে। রোগী মরে যাচ্ছে, আমরা শুধু গবেষণা করছি তা হবে না। আপনি যদি করাপশন এবং এডমিনিস্ট্রেশন আপনি কি কি পরিবর্তন আনছেন সেই পরিপ্রেক্ষিতে বলেন। আমাদের আসলে আরো অনেকগুলি প্রশ্ন আছে, বিশেষ করে সবুজ ঢাকা, স্মার্ট ঢাকা নির্মাণের যে স্বপ্ন আপনি নগরবাসীকে দেখিয়েছেন, সেই প্রশ্নটি আপনাকে একটু করে রাখতে চাই। সেটি আমাদের দর্শকরা অনেকেই করছেন, আমি এটি শুরু করেছিলাম, শেষ করতে পারিনি, যে নির্বাচনের সময় গণসংযোগে সাইকেল ব্যবহার করেছেন, নিয়ম করে সাইকেল চালানোর কথা ছিল, সাইকেলের আলাদা লেন করার কথা বলেছিলেন, এখন কি সাইকেল চালান কিনা, আমার কাছে আছে, এখন কি সাইকেল চালান কিনা, আমরা এটা বিরতি নিয়ে ফিরি। যে এবং এই কাজ প্রত্যেকটা আমরা টাচ করছি, দেখা যাচ্ছে না এখন। আমরা আমি বলবো, আমি বলবো, আমরা বলবো, ফিরছি জি। আপনার কাছে। ফ্রি ফিরে এলাম আজকে বাংলাদেশে। আনিস ভাই, বিরতির আগে আপনার কাছ থেকে দুটি প্রশ্ন। দেখেন, আমি এভাবে বলি, আপনি বলেছিলেন ঢাকা শহর আইসিইউতে, এবং আপনি বলেছিলেন যে ঢাকা শহর সেকেন্ড ব্যাড সিটি ইন দ্য ওয়ার্ল্ড। একটু দেখেন, যাকে বলা হয় যে মেলবোর্ন 1 নম্বর শহর বোধহয় বলা হয় বা এরকম, মেলবোর্ন মাত্র 300 স্কোয়ার কিলোমিটার, না ঢাকা 300 স্কোয়ার কিলোমিটার, আমাদের দুজনের দুটো বাদ দিয়ে দুজনে মিলে 142, আর উত্তরা কিছু অংশ, হরিরামপুর অথবা বসুন্ধরা, এগুলো নিলে 300 স্কোয়ার কিলোমিটার মতো। সেখানে মেলবোর্ন 9900 স্কোয়ার কিলোমিটার। কত বড় শহর, কত বড় শহর। দেখেন ঢাকার কি বলে আপনার ডেনসিটি অফ পপুলেশন 19,437 পার স্কোয়ার বর্গমিটারে, মেলবোর্ন সেখানে মাত্র 430। মেলবোর্নের লোক সংখ্যা হলো 10 লক্ষ, আর আমাদের লোক সংখ্যা হলো, মেলবোর্নের লোক সংখ্যা হলো 44 লক্ষ, আমাদের লোক সংখ্যা হলো 1.5 কোটি। সুতরাং একটি শহর, এত বড় শহর, এত লোক, তো একে বর্জ্যের সমস্যা, জলাবদ্ধতার সমস্যা, যানজটের সমস্যা, বিলবোর্ডের সমস্যা, ফুটপাতের সমস্যা, পার্কিং এর সমস্যা, সব সমস্যা। তো এটা তো এক ধরনের আইসিইউতে আছেন আপনি। আর কে দায়িত্ব নিয়েছে? যে এই ডাক্তারের লাইনের না, কিন্তু এ কমিটেড ম্যান, এটা আমি আপনাদের বলতে চাই। শুধু যে সেবা একজন শুশ্রূষা, কমিটেড, সেবা শুশ্রূষার জন্য সার্ভিস কমিটমেন্ট দিয়ে। করে এসেছি। জি। আপনি জিজ্ঞেস করেছেন অ্যাডমিনিস্ট্রেশনের কথা, আমরা যে অর্গানাইজেশনটিতে কাজ করি এর কিন্তু সুনাম নেই বাইরে। করাপশন, বলা হয় যে একজনকেও বদলি করা যায় না, বদলি করবেন হয় আপনার দরজা ভেঙে ফেলবে এসে, আর না হলে আপনার বাড়ির সামনে কি বলে বর্জ্য ফেলে দেবে। আমি একদিন বললাম যে 5 বছরের আগে যারা সিনিয়র তাদেরকে বদলি করে দাও,
হিসাব করে দেখলাম 30 বছরও আছে বদলি করেনি, 30 বছর, 5 থেকে 30 বছর 171 জন পেলাম। তো বললাম বদলি করে দেই, হাত চেপে ধরেছে সেক্রেটারি, স্যার কালকে বাড়িতেও থাকতে পারবেন না। আমি বললাম আমার বুদ্ধি কম সাহস বেশি, দাও সই করে দেই। উল্টায় পাল্টায় সই করে দিলাম 48 ঘন্টা সময় দিয়ে। সবাই জয়েন করেছে। সিস্টেম করার চেষ্টা করছি, 9:15টার মধ্যে অফিসে ঢুকতে হবে। এরপরে আরো 100 জন বদলি করছি যে বিভিন্ন জায়গায়, যে হ্যাঁ লেট দ্য অ্যাডমিনিস্ট্রেশন বি টাইট। ফাইলে আইন করছি যে 3 দিনের বেশি রাখতে পারবে না, চেক 1 দিনের মধ্যে ফাইল সই হলে দিতে হবে। তো এগুলো করার ফলে আমার মনে হয়, আপনারা একটু বাইরে খোঁজ নিয়ে দেখবেন দয়া করে, কারণ আপনারাই তো খবর দিতে পারবেন। আমার মনে হয় যে সিস্টেম একটু ওয়ার্ক করছে, আস্তে আস্তে এটা আরো বদলি হচ্ছে, অনেক নতুন লোক আসছেন, যার করাপশন যার বিরুদ্ধে আছে তার সঙ্গে কথা বলছি, যে লোক বলছে আপনাকে কারাপ্টেড। এটা একটা দিক দেখছি আমরা। আপনি গ্রিনের কথা বলেছেন, সাইকেল এবং গ্রিন। হ্যাঁ সাইকেল এবং গ্রিন। সাইকেল নিয়ে সরাসরি এখনো কাজ শুরু করতে পারিনি, মাথায় আছে। গ্রিনের কাজ করছি আমরা, 200 মানুষ কিন্তু গ্রিনের কাজ করছি, 200, এবং এই 200 মানুষই ভলান্টিয়ার। এগ্রিকালচারাল কৃষিবিদ ইনস্টিটিউটের একজন টিচার, মানে অনেক টিচার পেছনে আছেন, কিন্তু একজন টিচার লিড নিয়ে, তার সঙ্গে 200 নিয়ে আমরা এখানে যারা আর্কিটেকচার অ্যাসোসিয়েশন আছেন, প্ল্যানার্স অ্যাসোসিয়েশন আছেন, ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন আছেন, এই যে আমাদের মোবাশ্বের সাহেব অথবা সাইদ সাহেব অথবা ইকবাল হাবিব, এদেরকে নিয়ে আমরা কিন্তু ঢাকা শহরকে গ্রিন করার একটা প্ল্যান নিয়েছি। এই যে আপনি ফুট ওভারব্রিজগুলো দেখছেন, ইনশাল্লাহ আগামী বছরের শেষে আমাদের 46টি ওভারব্রিজ দেখবেন যে ফুলে ফুলে সুশোভিত। আমরা দেওয়ালগুলোকে ক্রিপার্স করে দেওয়ার চিন্তা ভাবনা করছি, কাজ শুরু করেছি, মানে ফিল্ডে কাজ শুরু করেছি। 200 ভলান্টিয়ার স্টুডেন্টের পেছনে কাজ করছে। তারপরে যদি আপনি বলেন যে আরো আমরা দেখেন গ্রিনের একটি আমরা বিলবোর্ড প্রায় অর্ধেক সরিয়ে ফেলেছি ঢাকা শহরে। আপনি র্যাঙ্কসের সামনে যান, বিলবোর্ড নাই। যেই অর্ধেক সরাতে পারেননি সেই অর্ধেক কারা? একটা বিলবোর্ড কাটতে 3 ঘন্টা লাগে, এগুলো আগামী মাসের মধ্যে শেষ হয়ে যাবে। মানে তারা আবার কোন আপনার কোন বিশেষ এখন পর্যন্ত কেউ করেনি কিন্তু, খাতিরের বা লোক, কারণ আমি তাদের সঙ্গে কথা বলেছি, আমি তাদেরকে ডেকেছি, ডিনার খাইয়েছি, তারা নিজেরা আমাকে চিঠি দিয়েছেন। আমি বলছি যে আসেন আপনাদের ইন্ডাস্ট্রিটাকে আমরা গড়ি, কিন্তু দুঃখজনক হলেও তারপর আর তারা আমার সঙ্গে যোগাযোগ করে, কিন্তু এখনো করছি। আমরা এই সুধী সমাজকে নিয়ে তাদের জন্য নীতিমালা তৈরি করছি, যাদের নাম বলেছি তাদের, এদেরকে নিয়ে, এবং ওনাদের প্রতিদেরকেও এর মধ্যে রাখা হবে। এই নীতিমালা করার পর আমরা চাইবো সুশৃঙ্খল ভাবে এই ইন্ডাস্ট্রিটি গড়ে উঠুক। সাইকেলের জন্য আমি এখনো সরাসরি কাজে হাত দিইনি, কিন্তু আমরা যদি ফুটপাথটিকে পরিষ্কার করতে পারি কোথাও কোথাও, আমরা যদি রাস্তাটিকে পরিষ্কার করতে পারি, এটি আমার মাথায় আছে, কারণ ওর জন্য আমার একটা দুর্বলতা আছে। আমরা পার্ক করার কাজ হাতে নিয়েছি, আমরা প্রজাপতির পার্ক করতে চাই, আমরা কাঠবিড়ালির পার্ক করতে চাই, আমরা শিশুদের জন্য পার্ক করতে চাই, আমরা পাবলিক টয়লেট করব মিনিমাম আগামী 3 বছরে 100টি পাবলিক টয়লেট। এর মধ্যে আমরা 34টির কাজ হাতে নিয়েছি। শুধু এটুকু বলতে চাই, ডাক্তারি হয়তো পড়িনি, কিন্তু আপনারা আমাদেরকে নির্বাচিত করেছেন, আমরা খুব সিরিয়াসলি কাজ করছি। জনাব আনিসুল হক, একটি অন্য প্রশ্ন করতে চাই অন্য বিষয়ে, যে আপনি জানেন যে জলাবদ্ধতার জন্য আপনি সরাসরি যে বক্স কালভার্ট থেকে খালগুলি যে বন্ধ হয়ে গেছে তার জন্য অনেকটাই দায়ী নাগরিকরা। আমি না, প্রশ্নটি যেটি করতে চাই সেটা হচ্ছে যে সুনাগরিক গড়ে তোলার জন্য যে নাগরিক সচেতনতা বাড়ানো, সেটিও আসলে মেয়রের একটি কাজের একটি, আপনি কি এই দিকটি? আমরা বলি আমরা এটা না হলে কিন্তু ঢাকা শহর গড়া যাবে। রাইট, আমাদের প্রত্যেকটি দোকান আমরা সন্ধ্যার সময় মনে করেন ভোরবেলা সাফ করে গেল 8টার মধ্যে, দোকানদার মহোদয় দোকান খুলে 10টার সময় রাস্তায় আবার ময়লা ফেলছেন। কি করে সম্ভব একটা মেয়রের পক্ষে? সমস্ত কিলোমিটারের পর কিলোমিটার বর্জ্য, এই যে কনস্ট্রাকশনের গুডস, সমস্ত কিছু দিয়ে ভর্তি হয়ে যাচ্ছে, সিমেন্টেড হয়ে গেছে খালগুলো। কি করে সম্ভব? আমি শুরু করেছি, প্রথম মিটিংটা আমি করেছি জনসংযোগের, আজকে থেকে 5 দিন আগে, আপনারা কভার করেছেন এটা। আমরা প্রত্যেক এলাকায় একটা করে মিটিং করব। আমরা স্কুলে স্কুলে প্রতিনিধি পাঠিয়ে আমরা 18 জন ভলান্টিয়ার নিচ্ছি, যারা পাস করেছে এরকম ইঞ্জিনিয়ার, নগরবিদ, তারা এই সমস্ত স্কুলে স্কুলে যাবে। আমরা দোকানদার সমিতিকে ডেকেছি এই আগামী মাসের 3 তারিখে। তাদেরকে আমরা প্রথমে অনুরোধ করব, দোকান এবং বাজার থেকে যদি আমরা ময়লা তুলে দিতে পারি, অর্ধেক ময়লা উঠে যাবে। আমাদের শেষ প্রশ্নটি করার আগে আমাদের একটু দর্শকদের কিছু পরামর্শ আপনাকে একটু শোনাতে চাই। দর্শকরা ঠিক পরামর্শ না, দর্শকরা একটু জিজ্ঞাসামূলক পরামর্শ করছেন যে আপনি কি এইসব বিষয়গুলি যেগুলো আপনি বলছেন, আপনি যখন বলছেন তখন এটি করা, যে টিভি অ্যাড পোস্টার করে বা মানে জনগণকে যাতে এনকারেজ করা যায় আপনার এই বক্তব্যগুলি শোনার ব্যাপারে, বা আরেকটু সচেতন নাগরিক হওয়ার কাছে, সেরকম আপনি কোনো চেষ্টা করছেন কিনা? আপনি খুব দ্রুত সামাজিক গণমাধ্যমের বিশেষ করে ফেসবুকে কোনো একটা পেজ খুলবেন কিনা, যেখানে জনগণ আসলে কিছু শিখতেও পারে, আবার আপনার কাছে কমপ্লেইনও করতে পারে? পেজ আছে, একটি আমার নামে আছে, একটি আমরা ঢাকা নামে আছে, যেটি আমরা ইলেকশনের আগে করেছিলাম। আমরা যখন যা করছি সেটি এই আমরা ঢাকা এবং
anisulhaq.com এর পেজে আমরা তোলার চেষ্টা করছি। আমরা এটুকু বলতে পারি যে আপনারা আমাদেরকে ভোট দিয়েছেন এবং আমরা চেয়ে এই দায়িত্ব নিয়েছি এবং আমরা বসে নেই। একটু সময় আমাদেরকে দিলে, কারণ যে কোনো কাজই অনেক সময় লাগে। সময়ের কথা যখন আসলো, আমরাও সময়ের একদম শেষ পর্যায়ে, আমাদের শেষ প্রশ্ন, এবার সময় কম পাওয়ার কথা বলে যে তীব্র জলজটের সময় আপনি বলেছিলেন যে আগামী বছর আমরা কোনো না কোনো ভাবে আমি এটা বলছি, এই উত্তরটা দেই। ভিজিবল আমরা এই এলাকা থেকে মানে গুলশান, বনানী ইত্যাদি, এটার সঙ্গে তো অনেক টাকা ইনভলভ। আমরা কাজ শুরু করেছি, 2 বছরের মধ্যে 70% জলাবদ্ধতা থাকবে না। কিন্তু মিরপুর ইত্যাদি এলাকায়, মিরপুর, মোহাম্মদপুর, যেভাবে জমি দখল হয়েছে, যেভাবে খাল বন্ধ হয়েছে, এই এলাকায় আমি আমাদের কাউন্সিলরদের বলেছি যে জলাবদ্ধতাকে সামনে রেখে আপনারা কাজ করেন। আগামী বছর আমরা কি ভিজিবল পরিবর্তন কি দেখতে পাবো সেটি যদি আমাদেরকে একটু বলেন। জলাবদ্ধতা খুব কঠিন, বিশ্বাস করেন, খুবই কঠিন। আমি নিজেও, আমার পুরো কনসেপশন ক্লিয়ার না। আমি যেখানে গেছি, মানে খাল বিলের মধ্যে দিয়ে হেঁটেছি, কিন্তু আপনি কি করবেন? একটা বাড়ি উঠে গেছে, আপনি কি করে জলাবদ্ধতা থেকে বাঁচবেন? একটা খাল বন্ধ করে দিয়েছে, কোথায় নিবেন এই জল? শুধু মেয়রকে বললাম বা আপনাকে বললাম, আমাকে বললাম, এই যে বললাম যে ওনাদেরকে বলেছিলাম যে 1000 কোটি টাকা 3 মাসের মধ্যে সলভ করতে পারবেন না। একটু সহ্য করুন। আমরা খুবই সিরিয়াস আমাদের প্রত্যেকটি কাজে। আমরা জনসচেতন করবার কাজও আপনারা দেখতে পাবেন। 4.5 মাসও অনেক সময়, কিন্তু আমাদের এক ধরনের ধারণা হয়েছে যে আমরা কি কাজ করব। কাজ আমরা করব 2 বছরের মধ্যে। মেয়র আনিসুল হক, আপনার জন্য অনেক শুভেচ্ছা এবং অনেক ধন্যবাদ। আমরা আশা করব যে এবারের ঈদে আপনি প্রতিবারের মতো একটি বিজয়ী হাসি দিবেন আমাদেরকে, বজ্র ব্যবস্থা। আগে হেসে যাই, আমরা আশা করছি যে আপনি ঈদের পরেও হাসবেন। এই ছিল আজকের বাংলাদেশে। দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।